ভাবছিলাম যে কদমাগড়ে বসে আমরা দেশ উদ্ধার করিব, কিন্তু এমন অবস্থা নেটওয়ার্ক প্রথমত ফোনেই লাগে না আমাদের গাঁয়ে ঘরে। তো তার জন্য আমি আরো আমাদের পার্শ্ববর্তী গ্রাম বাঁশরতে আসলাম। সেই বাঁশরত গ্রামে একটা মাঠের মাঝে ঘর আছে, আপনারা দেখতে পাচ্ছেন লোকের সেই ঘর। এই ঘরে কাকা ভাইপো বসেছি। আমাদের পূর্বের ঘোষণা মতো লাইভে আসার কথা ছিল 8টায়, কিন্তু বুঝতেই তো পারছেন ফান্ডিং এর তো ব্যবস্থা করতে হবে, তাই সকালবেলা এগুলা প্রাইমারি কাজগুলো সারলাম। দ্বিতীয়ত কাকা যাচ্ছিল আবার ফান্ডিং এর ব্যবস্থা করতে, ধানে বীজ দিতে। ওইটাই তো আমাদের চলে লড়াই সংগ্রামে থাকতে রসদ যোগায়। তো যাই হোক, বিষয় হচ্ছে আমরা বিভিন্ন সাবজেক্ট নিয়ে আজকে আসবো। তার মধ্যে কাকা কোন কোন সাবজেক্ট নিয়ে আসছে কাকা নিজের মনের মতো করে পরিচয় আর করে দেওয়ার দরকার নেই, এতদিনে নিশ্চয়ই সবাই জানিয়ে গেছেন। তো যাই হোক কাকা, শুরুটা করা যাক নাকি? তোকে বীজ দিতে হবে, তো শুরু কর। জোহার সবাইকে। তো ঘটনাটা হচ্ছে, আমি তো পুরাপুরি একদম আনমনা হয়ে আছি, মনটা আমার জমিয়ে পড়ে আছে। 5 দিন আগে আমি ওষুধ আনিয়ে রেখেছি, কিন্তু দিতে সময় পাইনি। আজকে বাইরে ছিল ওষুধ দেবো বলে, তখন ভাইবো বলছে কাকা কালকে লাইভে আসার কথা বলা আছে, তাহলে একটু লাইভটা করে তারপরেই তুই বিষ টিষ দিতে যাবি। তখন বিষয়টা হচ্ছে যে সংবাদ মাধ্যমে দেখলাম যে প্রচুর অর্থের উৎসের, বিপুল অর্থের উৎস কর্মীদের, সেই ফান্ডিং এর নাকি তল্লাশি চালানো হচ্ছে পুলিশ প্রশাসন থেকে। ভালো কথা। অবশ্যই যদি কোনো অসৎ ভাবে এই ফান্ডিং কেউ করে থাকে এবং যদি কেউ গ্রহণ করে থাকে, সেটা প্রশাসনের বিচার্য বিষয়। প্রশাসন সেটাকে কিভাবে দেখবেন, তার যথোপযুক্ত শাস্তির ব্যবস্থা অতি অবশ্যই আমরাও এখান থেকে দাবি করছি। সাথে সাথে প্রশাসনও কিন্তু এই কর্মী জনজাতির যে জাতিসত্তার আন্দোলন, সেই আন্দোলনকে দমন করতে যে ব্যবস্থা গ্রহণ করেছে, সেই ব্যবস্থায় কত অর্থের অপচয় হয়েছে, সেই অর্থ কোথা থেকে এসেছে, এগুলারও কিন্তু শ্বেতপত্র প্রকাশ করা ন্যায়সঙ্গত বলে আমি মনে করি। আর বাকি এই কর্মী জনজাতির যে সাংবিধানিক ন্যায়সঙ্গত হক অধিকার, সেই অধিকারের কথা আজকে তামাম ছোটনাগপুর মালভূমি এলাকায় বসবাসকারী কর্মী জনজাতি যেমন দাবি করছে, সাথে সাথে শুভবুদ্ধি সম্পন্ন এই তামাম ছোটনাগপুর মালভূমি এলাকায় বসবাসকারী অধিবাসী বৃন্দ সকলকেই বলবো কি, এদের এই ন্যায়সঙ্গত সাংবিধানিক অধিকারের যে বিষয়, সেই বিষয়ে সহানুভূতির সঙ্গে বিবেচনা করতে এবং সকলকেই আবেদন করব কি এই সমস্যা অতি সত্বর যাতে করে সমাধানের ব্যবস্থা করা হয়। কারণ দেখেছেন আপনারা ইতিমধ্যেই এই এলাকায় তাদের ন্যায়সঙ্গত হক, সাংবিধানিক অধিকার ফিরে পেতে তারা বড় বড় আন্দোলন সংগঠিত করেছে এবং আগামী দিনেও দেখছেন বিভিন্ন নেতৃত্বের মুখ থেকে আরও বৃহত্তর আন্দোলনে অবতীর্ণ হবে। তাতে যেমন এই কর্মী জনজাতির মানুষ ক্ষতিগ্রস্ত হবে, তেমনিভাবে এলাকার আপামর অধিবাসীবৃন্দ তারাও সেই জায়গায় ক্ষতিগ্রস্ত হবেন। তাই সকলের সৌভ্রাতৃত্বের বন্ধন যাতে অটুট থাকে। বিগত দিনে যেভাবে এই এলাকায় কর্মী জনজাতির সঙ্গে অন্যান্য অধিবাসীবৃন্দ তারাও যেভাবে মেলবন্ধন বজায় রেখে এই এলাকায় বসবাস করে আসছেন দীর্ঘদিন, সেইভাবে যাতে করে আগামী দিন আমরা এই এলাকায় সৌভ্রাতৃত্বের বন্ধনকে বজায় রেখে সমস্ত ধর্ম, বর্ণ, রাজনৈতিক ভেদাভেদ এ সমস্ত কিছুকে উপেক্ষা করে
আমরা যেমন এই এলাকায় বসবাস করেছিলাম, এই সমস্যার সমাধানের মধ্য দিয়েও আগামী দিন যাতে করে আমরা এই এলাকায় বসবাস করি, শুভবুদ্ধি সম্পন্ন মানুষদের কাছে আমার এই আবেদন। এবং এই সঙ্গে আমি একটা কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই, যেটা না বললেই নয়। এই যে পুলিশ প্রশাসন বা সরকার যেভাবে এই কর্মী জনজাতির জাতিসত্তার আন্দোলনকে দমন করতে বিভিন্ন ধরনের দমন পীড়ন নীতি অবলম্বন করে চলেছেন, এটা কিন্তু এই কর্মী জনজাতির মানুষের ভবিষ্যৎ প্রজন্মের ক্ষেত্রে, এমনকি আপামর এই এলাকার ভবিষ্যৎ প্রজন্মের কাছে এটা বিপজ্জনক ভয়ানক পরিস্থিতি শিকার হইতে চলেছে এই এলাকার অদূর ভবিষ্যতের ভবিষ্যৎ প্রজন্ম। কারণ আমরা জানি যে জনগণের পয়সায় সরকার চলে, ট্যাক্সের পয়সায়, জনগণের পয়সায় মানে জনগণ দান ছত্রের মধ্যে দিয়ে লয়, সরকার জনগণের ট্যাক্সের পয়সায় সরকার চলে। সেই সরকার বিভিন্ন তার যে দপ্তর রয়েছে সেই দপ্তরগুলোকে রেখেছেন মানুষের স্বার্থে, মানুষের হক অধিকার থেকে শুরু করে বিভিন্ন যে এটা মানুষের মানব জীবন সুস্থ স্বাভাবিকভাবে গড়ে তুলতে তার যে পরিকাঠামো দরকার, সেই পরিকাঠামোর জন্যে সরকার সেগুলো ব্যয় করে থাকেন। তাহলে আজকে এই কর্মী জনজাতির যে ন্যায়সঙ্গত সাংবিধানিক হক অধিকারের যে প্রশ্ন আসছে, সেই প্রশ্নে আজকে বিভিন্ন যে দপ্তর রয়েছে, যে দপ্তরগুলো রয়েছে, তাহলে সেই দপ্তরগুলোর আজকে তো আগায় আসা দরকার এবং সেই দপ্তরগুলো থেকে কিভাবে এই সমস্যার সমাধান করা সম্ভব তার জন্য আগায় আসা দরকার ছিল। কিন্তু তা না করে দেখছি সরকার বাহাদুর আজকে এই কর্মী জনজাতিকে কিভাবে দমন করা যায় তার ব্যবস্থায় আজকে তারা তৎপর হয়ে উঠেছেন। এটা তো অবশ্যই ভবিষ্যৎ প্রজন্মের কাছে একটা প্রশ্ন চিহ্ন থেকে যাবে কি এই ভবিষ্যৎ প্রজন্ম তারা এই যে সরকারের যে কার্যকলাপ, পুলিশ প্রশাসনের যে কার্যকলাপ, এগুলো তো ইতিহাস হয়ে থেকে যাবে। কাজেই সেদিন তারা এই বিষয়গুলো যখন তাদের নজরে আসবে, তারা তো অবশ্যই সেই জায়গা থেকে সরকারের প্রতি তাদের মনোভাব এবং পুলিশ প্রশাসনের প্রতি তাদের যে মনোভাব সেটা কিভাবে পেয়ে হবে। আমরা জানি পুলিশ থাকে সমস্যার সমাধানের জন্য, তারা কাজ করে থাকেন, মানুষের সঙ্গে তাদের একটা মেলবন্ধন সখ্য সম্পর্ক সব দিনের জন্যই থাকবে। এই আশা নিয়েই আমরা তাদেরকে প্রশাসনের জায়গায় আমরা মানে ট্যাক্সের মধ্য দিয়ে, সরকারকে ট্যাক্সের মধ্য দিয়ে আমরা সেগুলোকে রেখেছি। কাজেই তাদের ভূমিকা যাতে অত্যন্ত সহানুভূতিশীল হয়ে থাকে, ধৈর্যের সঙ্গে সহানুভূতির সঙ্গে এই বিষয়গুলো বিচার বিবেচনার মধ্য দিয়ে যাতে সত্তর সমাধানের ব্যবস্থা করা হয়, এই আবেদন নিবেদন আমি রাখছি। জোহার। এরপর ভাইপো আসছেন, আপনাদের সামনে আরো বিষয় তুলে ধরবেন। না, ভাইপো শব্দটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একটা খুব গুরুত্বপূর্ণ সম্পর্ক। আমি সেই কাকা ভাইপোর মধ্যে থেকে একজন ভাইপো বলছি। তো যাই হোক, গল্প ঝাড়িয়ে হবে, যার যা বক্তব্য আছে আপনারা জানান, লিখুন। আমি আজ পড়ারও সুযোগ পাবো মনে হচ্ছে। তো আমি যে বক্তব্যটা রাখতে চাইছি সেটা হচ্ছে যে ফান্ডিং এর উৎস। অবশ্যই পুলিশ প্রশাসনের অধিকার আছে দেখার, সিআইডি, সিবিআই, ইডি, বিভিন্ন দপ্তর আছে, তাদের ওইটাই কাজ যে যদি অনৈতিক কোথাও টাকা পয়সার খরচ হয়, লেনদেন হয়, সেখানে তারা তদন্ত করতে পারে এবং উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে পারে। তো আমাদের এই কুর্মী আন্দোলনগুলো কতগুলো রেজিস্টার সংগঠন দ্বারা, সভা সমিতি যে অ্যাক্ট আছে, সমিতি তৈরির যে আইন, সে আইন বলে কিন্তু এরা সবাই রেজিস্টার। আদিবাসী কুর্মী সমাজ সংগঠন সেরকম একটা রেজিস্টার সংগঠন। তার ফান্ড কোথার থেকে আসে সেটা দেখার মানে অধিকার আছে। তো
লেটেস্ট যে আন্দোলনটা আমাদের হইল পুলিশি সন্ত্রাসের বিরুদ্ধে কুর্মী জনজাতির হুকরানি জড়োয়াহি পুরুলিয়া শহরে লক্ষাধিক লোকের উপস্থিতি ঘটেছিল, যেটা বিভিন্ন চাপে বিভিন্ন সংবাদ মাধ্যম সেটা 12,000 দেখাইছে। তাতে আমাদের কোনো আপত্তি নেই, 1200 দেখাইলেও আমাদের কিছু যায় আসে না। তো বৈষম্য বা বিপরীতমুখী বক্তব্য কি, যে 12,000 লোকের খরচ তো আর 12 কোটি হবে না, যে টাকাটা কোথার থেকে আইলো এটা চিন্তা হবে না। তো যারা সমালোচনা করছেন বা যে পুলিশ আধিকারিক এই বক্তব্যগুলো দিচ্ছেন, আমার গ্রাম কদমাগড় জেনে থাকা আপনাদের উচিত আছে, 10,000 টাকা বাসটাই ভাড়া নিয়েছে। 90টি ঘর আমাদের গায়ে মাহাতো আছে, ঘর প্রতি 100 টাকা করে চাঁদা হয়েছে, 9,000। 1,000 টাকা ঘাটতি, সেই 1,000 টাকা ঘাটতিটা অশ্বিনী মাহাতো, তাই তো? অশ্বিনী মাহাতো তার সাথে না অন্য সম্প্রদায়ের মানুষও দিয়েছিল এখানে। আচ্ছা, আমার যেটা লেটেস্ট নিউজ যে 1,000 টাকা ঘাটতিতে আমরা এরকম ভাবে কালেকশন করে বাস ভাড়া করি। আমার কদমাগড় থেকে আমি তো আন্দোলনে প্রায় 22-23 বার বোধহয় বাস ভাড়ার গল্প আগেও একবার পোস্ট দিয়েছিল। তো এই হচ্ছে সেই গায়ের লোকের টাকা দেওয়া, রিজার্ভ করা। এখানে আদিবাসী কুর্মী সমাজ সংগঠন 1 টাকা দেয় নাই, কোনো পার্টি দেয়নি, কোনো রাজনৈতিক দল দেয়নি, কোনো রাজনৈতিক নেতা দেয়নি, কুর্মী আন্দোলনকারীদের কোনো টাকা নয়। এই টাকাটা হচ্ছে সাধারণ মানুষের, যারা জাতিসত্তার টানে যায়। এখন তারা টাকাটা কোথায় পায় এটা বুঝলো। তাদের যে টাকা আমাদের হচ্ছে হাঁস, মুরগি, ছাগল, ভেড়া, গরু, কাড়া, এগুলো আমরা পালন করি কৃষির সাথে সাথে। এটা হচ্ছে আমরা আয়ের উৎস হিসাবেই ওইগুলাকে দেখি। একটা প্রথম হচ্ছে এই পশুপালন। এই পশুপালন এবং কুর্মীর সংস্কৃতির সাথে ওতপ্রোতভাবে জড়িত। তার সাথে সাথে আছে কি না, আমাদের পিঁদিয়াড়েই আছে বন। বন হচ্ছে শালবন, তার মধ্যে কেঁদু পাতা, শাল পাতা, দুটি পাতা সংগ্রহ করা হয়। যদি কেউ প্রশ্ন তুলে তখন বলে কুর্মীদের বন জঙ্গলমহলে কুর্মীদের মায়ারা পাত তুলে ওরাকে কি বিটি জানা দিবি, এরকম আছে। আমাদের গায়ে কিছু কিছু লোক কি বলে, কি কুর্মী মায়ার মতো পাত তুলতে যাইস। এই যে শব্দ চয়নেই প্রমাণ করে যে কুর্মীদের পাতা তোলাটা আমাদের একটা পেশা বা আয়ের বা রুজি রোজগারের একটা অন্য উপায় বটে। কারণ আমাদের মহিলারা ঘরে বসে সাজুগুজু করে থাকার লোক নয়। আমাদের সমাজ ব্যবস্থায় যেটাকে স্বীকৃতি দিয়েছে যে এরা যেমন সংসারকে উভয় পক্ষ রোজগার করে সহযোগিতা করিবে, তেমনি সমানাধিকার যদি কেউ জায়গ দিয়ে থাকে মহিলাদেরকে, সেটাও কিন্তু কুর্মীরা। এইটা হচ্ছে কুর্মীদের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক। সেই কারণেই দেখবেন আমাদের এলাকায়, কুর্মী অধ্যুষিত এলাকায়, মহিলারা ধান লাগায়, ধান কাটে, ধান ঝাড়ে, এটা মহিলারা করে। কিন্তু হুগলি চলে যান, হাওড়ায় চলে যান, ওখানে পুরুষ মানুষরা করে থাকে। তো এই যে একটা বৈপরীত্য আছে সমাজ ব্যবস্থায়, এইটা কিন্তু তাদের জেনে থাকা উচিত। একটা হাঁস বর্তমানে 500 টাকা দাম। একটা যদি 2 কেজির মুরগি ছাড়া থাকে, 2 কেজির, সেই মুরগি ছাড়াটার মিনিমাম দাম হচ্ছে 1200 টাকা। এরপর লড়াইয়ের সময়, এরপর একটু গ্লেজ গায়ে ভালো আল বড় যদি হয়, সেটা 2,000-2,500 টাকাও দান হইতে পারে। বর্তমানে কুর্মীর ঘরে যে গরু হালগুলো আছে, এক জোড়ার দাম হচ্ছে 1 লাখ টাকা। জানেন, এইটা হচ্ছে আমাদের ফান্ড। আমরা কোন সরকারি সুযোগ সুবিধা না নিয়ে আজ 73 বছর 76 বছর মাথা তুলে বাঁচে আছি।
সম্মানের সাথে বাঁচে আছি, কোন চটি চাটে লয়, এই কথাটা কিন্তু মাথায় রাখবেন। সম্মানের সাথে বাঁচে আছি, চটি চাটে লয়, কারণ দাসত্ব স্বীকার করে নাই কুর্মী। কুর্মী এমন একটা স্বাধীন চেতা যায়, আত্মহত্যা করিবে কিন্তু ভিক করিবে নাই, জানেন? কুর্মী এত স্বাধীন চেতা লোক, ভিক মাগে খায় নাই। এইরকম একটা জাতকে সরকার আজ যে হারে অবহেলা করছে, এই অবহেলার যোগ্য জবাব দেওয়ার জন্যই কুর্মীর আন্দোলন। তো এই যে আন্দোলন, এই আন্দোলনটা দমানোর জন্য পুলিশ কি করেছে? রেল রুখো আন্দোলন বেআইনি ঘোষণা হওয়ার পর পুলিশ নাকা চেকিং করেছে গোটা জঙ্গলমহল। আমার গায়ে তো 5 দিন ধরে ক্যাম্প ছিল। অধিকার আছে পুলিশের, করতে পারে। নাকা চেকিং পয়েন্ট মানে কি? বেআইনি কিছু অস্ত্র শস্ত্র যদি যায়, সেই বেআইনি অস্ত্র উদ্ধার করে নাকা চেকিং এর মাধ্যমে, বা বেআইনি কোনো যাতায়াত যদি হয়, বা বেআইনি কোনো মাল দ্রব্য পরিবহন ব্যবস্থার মাধ্যমে যদি যায়, তা করা হয়। কিন্তু পুলিশ কি শ্বেতপত্র প্রকাশ করেছে এই নাকা চেকিং এ কত অস্ত্র উদ্ধার হয়েছে? করে নাই। তাহলে নাকা চেকিং এর পয়েন্ট গুলো কি করতে করেছিল? কুর্মী আন্দোলনকে দমন করতে যাই জঙ্গল মহলে কত পুলিশ ডেপ্লয়েড করা হয়েছিল, পরিসংখ্যান প্রকাশ করা হোক। তার খরচ, ওই পুলিশদের যাতায়াত, পরিবহন, খাওয়া দাওয়া, বিভিন্ন পারপাসে যে খরচ হয়েছিল এই কুর্মী আন্দোলনকে দমন করার জন্য, এই ফান্ডিং এর হিসাব কি পুলিশ প্রশাসন প্রকাশ করেছে যে কুর্মী আন্দোলন দমন করতে গিয়ে সরকার এত টাকা খরচ করেছে? পুলিশ প্রশাসন কি প্রকাশ করেছে? জিউদারু গ্রাম, পার্শ্ববর্তী গ্রাম, রাত্রিবেলায় কটা কোপাট ঝাইল ভাঙে, হুড়কা ভাঙে মানুষকে তুলে আনা হয়েছে। প্রাতকৃত যারা করতে যাচ্ছিল তাদেরকেও বাধা দেওয়া হয়েছে। আমাদের আন্দোলন ঘোষণা ছিল 20 তারিখ সকাল, আমরা 6টা থেকে আন্দোলনে যাওয়ার কথা, যায় নাই তো কেউ। পুলিশ যত অত্যাচার বৃদ্ধি করেছে জিওদারু গ্রাম বা পার্শ্ববর্তী গ্রামে, এক সময় মানুষের রাগ, রক্ত টকবক করছে। একে তো সরকার 17 সাল থেকে বেআইনি অন্যায় ভাবে কুর্মীর জাস্টিফিকেশন আটকে রাখিছে, সেদিকে মানুষের গরম, মানুষের রাগ, অভিমান, যাকে ভালোবাসে তার প্রতি অভিমান থাকাই স্বাভাবিক। কাকে ভালোবাসে কুর্মীরা? মমতা ব্যানার্জিকে ভালোবাসে। কেন ভালোবাসে? কেন ভালোবাসত আপনাকে প্রথম বুঝতে হবে। কুর্মী আন্দোলন শুরু হয় 80-র দশকে। 86 সালে ঝুমকা সম্মেলন, শিবু সোরেনের উপস্থিতি পর্যন্ত ঘটে, সেখানে সমর্থন জানা হয়। 86 সাল, 88 সাল রায়পুরে দীপক মাহাতো, দীপক বাবু বলা হয়, দীপক বাবুর নেতৃত্বে সম্মেলন হয়েছে। সেই তখন থেকে আন্দোলন কুর্মীর শুরু হয়েছে। পরবর্তীকালে 1994 সালে মমতা ব্যানার্জি কি করেছেন? এই জ্বলছিল ধিপি ধিপি সলিতাটা, সেই সলিতায় মমতা ব্যানার্জি ঘি ঢালিছে। তিনি তৎকালীন ট্রাইবেল মিনিস্ট্রি ছিল না ভারতবর্ষের, কি মন্ত্রী ওটাকে বলছে, মানব কল্যাণ মন্ত্রী। যাই হোক, আমার খেয়াল আসছে নাই। তাকে তিনি চিঠি লিখেছেন 1994 সালে, তখন তিনি সাংসদ মমতা ব্যানার্জি। তিনি সে ঘৃতাহুতি দিয়েছেন কুর্মী আন্দোলনকে, এবং যার ফলে ধীরে ধীরে জ্বলা আন্দোলনটা আজ ভয়ঙ্কর রূপ নিয়েছে, অগ্নিস্ফুলিঙ্গের রূপ নিয়েছে। এটা একটা জ্বলন্ত অগ্নিশিখা, কি ওইটাকে যেটাকে বলে আগুন বাইরে ভিতর থেকে ভুলে যায় রে, অগ্নিস্ফুলিঙ্গ না রে, ওই যে অগ্নি রূপ নিয়েছে। এই যে বিষয়টা,
এটার জন্য দায়ী কে? সমাজ না, সমাজ কোনো দায়ী নয়, রাজনৈতিক দল দায়ী। রাজনৈতিক দল, মমতা ব্যানার্জি দায়ী। তিনি চিঠি লিখেছেন, দায়ী বিজেপি। মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী ছিল এটা। বিজেপি দায়ী। কেন বিজেপি দায়ী? ঝাড়খণ্ড রাজ্যে সরকার ভাঙিয়ে দেওয়ার আগে অর্জুন মুন্ডা 2004 সালে প্রথম রেকমেন্ডেশন পাঠায় বিজেপি। মাথায় রাখতে হবে। মমতা ব্যানার্জি আবেদন জানায় তৎকালীন কেন্দ্রীয় মন্ত্রীর কাছে, আর অর্জুন মুন্ডা সুপারিশ পাঠায় 2004 সালে। আস্তে আস্তে আন্দোলন 4 সালের পরে বৃদ্ধি পায়। ধীরে 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 14 সাল এই অর্জুন মুন্ডা সরকারের 4 সালের পাঠানোর চিঠি যখন কেন্দ্রীয় সরকার কার্যকরী করে নাই, তখন আরটিআই এর জবাবের কেন্দ্রীয় সরকার বাধ্য হয়েছে রাজ্য সরকারকে চিঠি করতে, কুর্মীর স্ট্যাটাস জানতে। তার পরিপ্রেক্ষিতে রাজ্য সরকার সিআরআই বলুন, টিআরআই বলুন, সার্ভে করেছে, কুর্মীর বিষয়ে রিপোর্ট তৈরি করেছে। কুর্মী আন্দোলনের ফল না। একটা সরকারকে পাঠাইছে, তার পরিপ্রেক্ষিতে এক দপ্তর টু দপ্তর চিঠি চাপাটি হয়েছে, দপ্তর থেকে দপ্তরের চিঠি চাপাটি। এই প্রক্রিয়াটাকে দ্রুত করার জন্য কুর্মীরা অনুঘটক হিসাবে কাজ করেছে। কি এই যে আন্দোলন ডহর শেখা, এই যে আন্দোলন জিগির জিটা গবচন, এই যে আন্দোলন দিল্লি যাওয়া, এই যে রেল টেকা, এই আন্দোলনগুলো কুর্মীরা অনুঘটক হিসাবে কাজ করেছে, যাতে প্রক্রিয়াটা দ্রুত, ক্রিয়াটা বা পদ্ধতিটা দ্রুত হয়। তার অনুঘটকের ভূমিকা হচ্ছে কুর্মী আন্দোলন। দায়ীকে? রাজনৈতিক দল। মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার আগে অর্জুন মুন্ডার সাথে অরুণ জেটলি, তৎকালীন অর্থমন্ত্রী অরুণ জেটলির সাথে সভা করে বলেছে, আমি ক্ষমতায় এলে কুর্মীকে এসটি করে দিব। মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার পর কুর্মীর দাবিটা কি অন্যায্য, অনৈতিক, জাস্টিফাইড নয়? উত্তর দিতে পারবেন আপনি? মমতা ব্যানার্জি পারবেন? জঙ্গলমহলের এসপি সাহেবদেরকে বলছি, ডিএম সাহেবদেরকে বলছি, পারবেন আপনার উত্তর দিতে? বলুন যে কুর্মী এসটির যোগ্য নয়, কাল থেকে আন্দোলন আমরা বন্ধ করে দেব, একদম বন্ধ করে দেব। কিন্তু আপনাদের ক্ষমতা নাই। কুর্মীর যে ডকুমেন্টস আছে, কুর্মী আদিবাসী, স্বীকৃতি আদিবাসীর জন্য লড়াই করছে, সরকারের অনুমোদন পাওয়ার জন্য লড়াইটা করছে। এই অনুমোদনটা দিবে কে? কারো মাথায় ভুল ধারণা আজও কার্যকারী করছে যে কেন্দ্রীয় সরকার পারে করে দিতে। হ্যাঁ পারে, কিন্তু ভারতবর্ষের ইতিহাসে 1950 সালের পর থেকে আজ পর্যন্ত নজির নাই যে 42-এর এ ধারা মতে কোন জাতিকে এসটি করা হয়েছে, হয়নি। তাহলে বি ধারা মতে এসটি হইতে গেলে রাজ্য সরকারের সম্পূর্ণ রূপে অনুমোদন প্রয়োজন। এই অনুমোদন গুলা কেন্দ্রীয় সরকারকে যায়, রিপোর্ট কেন্দ্রীয় সরকারের আরজিআই ডিপার্টমেন্ট প্রত্যেকটা জাতিকে, আজ যতগুলো জাতি এসটি হয়েছে 1950 সালের পরবর্তীকালে, 50 সালে যেগুলো হয়েছে সেগুলো বাদ দেন, পরবর্তীকালে যতগুলো এসটি হয়েছে সব জাতির ক্ষেত্রে ফার্দার কমেন্ট জাস্টিফিকেশন মিনিমাম 3 বার করে রাজ্য সরকারকে খুঁজেছে, রাজ্য সরকার দিয়েছে, সেই জাতিগুলো এসটি হয়েছে। কুর্মীর ক্ষেত্রে রাজ্য সরকার 17 সাল থেকে আজ 24 সাল, লাস্ট 23 সাল পর্যন্ত পাঠাইছে যে কমেন্ট এন্ড জাস্টিফিকেশন পাঠান, কমেন্ট এন্ড জাস্টিফিকেশন পাঠান। মমতা ব্যানার্জি সরকার কপি পেস্ট আগে যেটা পাঠাইছে সেটা, কিন্তু কি বলেছে ফার্দার যদি থাকে, সিআরআই বলেছে আছে, কিন্তু কিছু
এসটি অর্গানাইজেশনের চাপের কারণে আমি দিতে পারছি না। ভাই, আমার অধিকারটা, আমার কাগজটা কেউ চাপ দিয়ে আটকে রাখতে পারবে? কি হলো, মাঠে নামিল কিছু রাজনৈতিক মদতপুষ্ট লিস্টেড এসটিদের কিছুটা অংশ, যেগুলোকে রাজনৈতিক মদতে তৈরি করা হচ্ছে। সরকারি বাস, স্টেট বাস যেগুলো বলে, আজ পর্যন্ত কোন রাজনৈতিক দল, কোন সামাজিক দলকে ভাড়া দেওয়া হয় নাই মিটিং মিছিলের জন্য। লিস্টেড আদিবাসীদেরকে কলকাতায় ডাকিয়ে সেই গাড়ি ফ্রি অফ কস্টে দিয়ে কুর্মীর বিরোধিতায় নামাইছে এই মমতা ব্যানার্জির সরকার। তার ফলে কি হচ্ছে, কুর্মীরা কোন লিস্টেড আদিবাসীর জাতি তুলে কোন ব্যক্তিকে জীবনে কখনো কোন জায়গায় গালিগালাজ করেছে? কেউ দেখাইতে পারবে কোন ফুটেজ? না। শুরু করল কে বা কারা? লিস্টেড আদিবাসী সংগঠনের নামধারী কিছু নেতা, রাজনৈতিক এজেন্ট। সেই এজেন্টরা কুর্মীকে জাতি তুলে, ধর্ম তুলে, বর্ণ তুলে, ভাষা তুলে অকথ্য গালিগালাজ করেছে। বিভিন্ন ফুটেজ আপনাদেরকে দেখাবো। আমরা এফআইআর করেছি বিভিন্ন থানায় এফআইআর করেছি, কিন্তু সরকার কোনো পদক্ষেপ নেয় নাই। ফলে কি হচ্ছে, আজ বৃদ্ধি পাচ্ছে বিরোধিতা, যেটা তারা চাইছিল। এই বিরোধিতা বৃদ্ধি পাওয়ার ফলে কুর্মীরা এসটি তো হবে কি, আজ না হোক কাল। কাগজ আছে, পৌঁছে গেছে সঠিক দপ্তরে। ইস্যুটা আজ আর ছোট জায়গায় নাই, ডিএমএসপিদের কাছে নাই। আমাদের ইস্যু পৌঁছে গেছে সিএস, পৌঁছে গেছে আরজিআই এর রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়ার সচিবের কাছে, পৌঁছে গেছে স্বরাষ্ট্র দপ্তরে অমিত শাহর কাছে, পৌঁছে গেছে নরেন্দ্র মোদীর কাছে, পৌঁছে গেছে মমতা ব্যানার্জির কাছে, পৌঁছে গেছে হেমন্ত সোরেনের কাছে। হেমন্ত সোরেন সহ 41 জন বিধায়ক সই করেছে কুর্মীকে এসটি করার জন্য। কোন চিন্তা আপনারা করিবেন নাই, কুর্মী এসটি হচ্ছে, আজ না হোক কাল। কিন্তু পড়ে থাকিবে কি, যে ভাইচারা সম্পর্ক, এই সম্পর্কটা যেটা ছিল, পাড়ায় পাড়ায় একটা সম্পর্কের বিচ্ছেদ ঘটানোর চেষ্টা চলছে। আর এইটা চালাচ্ছে কেন? কারা? কুচক্রীরা। তাদের মূল টার্গেট হচ্ছে এই জঙ্গলমহলের জমি দখল করতে হবে। আজ আপনি চলে যান, যতগুলা রাজ্য সড়ক আছে, যতগুলো জাতীয় সড়ক আছে, তার সাইডের যে সমস্ত জমি জায়গা আছে, বড় বড় লোক, কলকাতার লোকেরা কোটি কোটি টাকা দিয়ে কিনে নিয়ে ঘেরে দিচ্ছে, আপনাকে উদ্বাস্তু করছে। বাংলাদেশের তার কাটা ডেঙ্গা মানুষকে এই এলাকায় বসবাসের ব্যবস্থা করে দিচ্ছে। রোহিঙ্গারা অনুপ্রবেশ করছে। আজ আপনারা যারা লিস্টেড আদিবাসী আছেন, তারা 6% আছেন। এই 6%-এর পার্সেন্টেজটা কমে যাবে, কারণ অন্যান্য জাতির লোকেরা এখানে অনুপ্রবেশ করে যাচ্ছে, জঙ্গলমহলে বসবাস শুরু করে দিচ্ছে। পরিসংখ্যানে মানে কমে যাবে। আপনি 6% থেকে লিস্টেড এসটি 4%-এ নামে আসবেন। যে এমএলএ বা এমপি ভাবছেন কুর্মীরা এমএলএ এমপি মুখ্যমন্ত্রী হয়ে যাবে, সেইটার জন্য কুর্মীকে আটকানোর দরকার আছে। কিন্তু আপনার যে 16টা এমএলএ, সেই 16টা এমএলএ এর সিট আর আগামী জনগণনায় থাকবে কিনা, সেটাও আপনাদেরকে হিসাব করতে হবে। আর হিসাব করতে হবে সেই সমস্ত লোকেরা যারা গালিগালাজ দিচ্ছেন, অথচ কুর্মীর একটা গাল সহ্য করতে পারছেন না। অ্যাট্রসিটি অ্যাক্টের ভয় দেখাচ্ছেন এবং মামলা করছেন, জেলে দিচ্ছেন। আমাদের কোনো আপত্তি নাই। যারা কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করছে, জাতি ধর্ম বর্ণ তুলে গালিগালাজ করছে, আমাদের লোকেদের তাদেরকে জেল হোক, আমরা কোনো আপত্তি করি নাই। কিন্তু আমার আপত্তিটা সেখানেই, যেখানে কুর্মীকে জাতি তুলে, ধর্ম তুলে, বর্ণ তুলে এত গালিগালাজের পরেও, এত থানায় এফআইআর করার পরেও, সমু মান্ডি থেকে শুরু করে
আজ পর্যন্ত কারো ব্যবস্থা নেওয়া হয় নাই। মানে এই সরকার কি করতে চাইছে, কি বুঝাতে চাইছে কুর্মীদেরকে? আমরা কি এইখানের ছাগলের তৃতীয় সন্তান? আমার অধিকার আমি পুনঃপ্রতিষ্ঠার জন্য সরকারের কাছে জানাবো, সরকারের কাছে রাখিব। কেউ কেউ আজ পর্যন্ত বলছে হাই কুর্মীরা রেল টেকায় এত কোটি টাকা সরকারের লস হয়ে গেছে। তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা জানেন সাঁওতালি ভাষাকে অষ্টম তফসিলি অন্তর্ভুক্তের জন্য কতবার ট্রেন অবরোধ করতে হয়েছে, কতবার করেছে জানেন আপনারা? ওই খেমাশুলি পয়েন্টে কতবার করেছে জানেন আপনারা? শালখান মুর্মুকে হিসাবটা বলিবেন। এই মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার আগে কবার অবরোধ করেছে, কবার বন্ধ দেখিয়েছে, কবার হুগলির সড়ককে অবরোধ করে বাঁশ বাঁধিয়েছিল, কবার করেছিল, এগুলো হিসাব আপনারা দিবেন। বিজেপি কবার বন্ধ রাখিয়েছে, সিপিএম তো বছরের পর বছর বন্ধ রাখে। তাইলে এই বন্ধ অবরোধ এইগুলা কুর্মীর বেলায় লিস্টেড কিছু আদিবাসীদের ফসকা পড়ে গেল, কেন্দ্রীয় সরকারের এত কোটি টাকা খরচ হয়ে গেল। আরে ভাই, খরচটা তো হিসাব আমরা দিব, হিসাব তো আমরা নিব। ৭৬ বছর বঞ্চিত করে রাখিয়েছে কুর্মীকে, তার হিসাবটা আগে আমরা লিয়ার জন্য লড়াই আন্দোলনে নেমেছি। ইয়ার কি বলা হচ্ছে কুর্মীর সাথে? তোমার ব্যক্তিগত সম্পদের উপরে আমরা হস্তক্ষেপ করছি। রাষ্ট্রীয় সংবিধান, রাষ্ট্রীয় কাঠামো, রাষ্ট্রীয় বিচার ব্যবস্থায় যদি কুর্মীর হক অধিকার থাকে, তাহলে কুর্মী প্রতিষ্ঠা একদিন পাবে কি? আপনারা বিরোধিতায় নামছেন। কেন বিরোধিতায় নামছেন আমরা কি বুঝি না? কুর্মীর সঠিক কাগজ আছে, কুর্মী এসটি হচ্ছেই, সেই জন্য বিরোধিতা বলছে কুর্মীর নাই কাগজ। ৩১ সালে নাই, ১৩ সালে নাই, কোথাও নাই। ইতিহাসে আন্দোলনে কুর্মীর কোথাও নেই। আন্দোলনের সাথে এসটির কি সম্পর্ক? যদিও সব জায়গায় আছে। ৪২-এ আপনার কজন যে জেল ভাঙতে গেছিল, গোবিন্দ চুনারাম মাহাতোর সাথে জেল হয়েছে, ওইটাও কি শৈলেন্দ্র মাহাতো চুরি করিয়েছে ইতিহাসটা নাকি? চানকু মাহাতোর ইতিহাস? আরে ভাই, তুমি মামলা তো করিয়েছ। রাঁচি হাইকোর্টে কুর্মী এসটি না হওয়ার জন্য আপনারা মামলা করেছিলেন, ব্যর্থ হয়েছেন। কি পাঁচ পরগনা পঞ্চ নামে মামলা করেছিল নাকি? মাথায় লাগবেন। কেউ হাইলাইট করে আরে ভাই কুর্মী কেস করলে রিজেক্ট, কোথাও রিজেক্ট হয় নাই। হাইকোর্ট আমাদের চলছে, কলকাতা হাইকোর্টে, রাঁচি হাইকোর্টে, আমাদের সব জায়গায় মামলা চলছে। আপনারা আপত্তি করেছিলেন, আপনাদের গুলো রিজেক্ট হয়েছে, আমাদের কোথাও রিজেক্ট হয় নাই। মামলা যেমন চলছে তেমনি লড়াইও ময়দানে চলছে। আপনারা জানেন যে সুপ্রিম কোর্টের রায়কেও উইথড্র করে নিতে হয়। জালুকাট্ট একটা ষাঁড়ের লড়াই দক্ষিণ ভারতে, সেটা কোর্টের রায় দিয়ে বন্ধ করেছিল, কিন্তু মানুষের চাপে সংস্কৃতির হোক আর অপসংস্কৃতি হোক, আমাদের সংস্কৃতিগুলো সব অপসংস্কৃতি। বারে আইন, আমরা ভূতে বিশ্বাস করি, বলছে ওটা অপসংস্কৃতি। আপনারা দেবতায় বিশ্বাস করেন, আপনাদের তো অপসংস্কৃতি নয়, তাইলে আপনাদের তো সংস্কার হয়ে গেল। ভূত প্রেত ডাইনি যোগিনী এগুলো আমাদের বিশ্বাস। আপনারা বলছেন বিশ্বাসে আঘাত দিয়েছে কুর্মীদেরকে, বাঁশ দাও, জেল দাও, কোর্টে দাও, এইসব কিছু নয়। বিশ্বাসে আঘাত তো সরকার আমাদেরকে দেয়। আজ আমি যদি ভূত বলি, ভূতে ভয় খাইছি বলি, পুলিশ এসে আমাকে অ্যারেস্ট করবে, তো আমার বিশ্বাসকে কেন আপনারা ধ্বংস করতে চাইছেন? আমার তো একটা বিশ্বাস আছে, আমি ভূতে বিশ্বাস করি, আপনি দেবতায় বিশ্বাস করেন, হইতে পারে দুটোই এক। তাহলে আমার বিশ্বাসকে মর্যাদা দেন, আপনার বিশ্বাসও মর্যাদা পান। আসলে তো সেটা নয়। কুর্মী দেখলেই আপনাদের গায়ে ফসকা, মাহাতো পদবী দেখলে আমি বলছি তো, যে যদি ইন্সপেক্টর মানে আইসিওসি মাহাতো পদবী হলে ওকে করা চলিবে না, দরকার হলে প্রমোশন দিয়ে দাও। এসপি করা চলিবে না, দরকার হলে মাহাতো পদবী দেখলে প্রমোশন দিয়ে দাও। একজন মাহাতো যে লিখিত পরীক্ষায় পাচ্ছে ৪১, তাকে ইন্টারভিউ দেওয়া হচ্ছে ৩। আর একজন আদার কাস্টের তাকে লিখিত পরীক্ষায় যে পাচ্ছে ১৬, তাকে ইন্টারভিউ দেওয়া হচ্ছে বোধহয় ১৯।
19 কোথায় 3 আর 19 মানে ইয়া 44 করছে, 3 নিয়ে 44 আর একে 45 করে চাকরিটাই নিয়োগ করছে। মানে তাইলে অপরাধ কি মাহাতো পদবিটাই অপরাধ? মাহাতো পদবিটাই অপরাধ? যে তাহলে কি আমরা কি চেঞ্জ করতে হবে পদবি? কারণ এই যে বাচ্চাগুলো সামনের দিকে আসবে ও তো মাহাতো পদবি দেখে তো নাম্বার কম দিবে কি পর? মাহাতো পদবি দেখিলে তো এবার ইঞ্জেকশন উল্টো পাল্টে ঢুকাবে। মাহাতো পদবি দেখিলে তাদের যদি গায়ে এত এত জ্বলন হচ্ছে, এবার তো আমাদের মনে হচ্ছে এই যে সরকার যে বিষ যে ছড়িয়ে দিল মাহাতো পদবীর প্রতি, চারদিকে পুলিশ টর্চার করছে। এখনো জিওদারু গ্রাম বা এলাকায় আমার 15 জন নেতৃত্ব ফেরার আছে, হুমকি দেয়া হচ্ছে, পুলিশ যাইয়ে তাদের ঘরে ঘরে যাই করে হুমকি দিচ্ছে। একটা আন্দোলনকে সম্মান দিতে না পারেন, এইভাবে আতঙ্কিত করার চেষ্টা করিবেন নাই। আমরা কিন্তু অনেক শান্তি প্রিয় জাত। দেখুন, এত টিপ্পানি করার পরেও কুর্মীরা কিন্তু পথে নামে এখনো লিস্টেড আদিবাসীদের বিরোধিতায় সুদ চড়ায় নাই। কিন্তু সুদ চড়াইতে আর বেশি দিন থাকবে নাই, বাকি থাকবে নাই। আপনারা মিছিল করছেন কুর্মীকে এসটি করা চলিবে নাই, এই অধিকারটা কে দিচ্ছে? ওই মিছিল দেখে আপনাদের স্তব্ধ করা উচিত ছিল, ওই মিছিলকে নেতৃত্বকে অ্যারেস্ট করা উচিত ছিল ভারতের সংবিধান ভারতের আইন মানে। কিন্তু আপনারা উস্কানি দিচ্ছেন। ওদের বেলায় লড়াই করার অধিকার আছে, আমার বেলায় লড়াই করার অধিকার নাই। কে বলেছে যে আমরা EWS হইল? কে লড়াই করেছিল? এতগুলো জাতিকে ওবিসি করা হয়েছে, কে লড়াই করা হয়েছে? 1956 সালে প্রথম এসটি আবার নতুন সূচি তৈরি করা হয়েছিল। পশ্চিমবঙ্গে 7টা জাত থেকে আজ 41টা জাত হয়েছে। কে বাধা দিয়েছিল? কেউ তো দেয়নি। কেন দেয়নি? আর আজ কুর্মীর বেলায় কেন দিচ্ছে? কিসের এত দুঃখ হচ্ছে? কিসের এত আট লাগছে? কুর্মীর প্রতি যত সব ভংচং ব্যবস্থা চলছে, এই সব চলবে নাই। আমরা আমাদেরও গায়ে রক্ত আছে, আমাদেরও মান সম্মান আছে। কুর্মীকে শুয়োর জানোয়ার কি না বলেছে? আরে কুর্মী বলছে জানা মুড়ি তেনা তুলি রে, আয় রে কুর্মী কতগুলো মরদ আছু, আমি একাই 100 টাকা ইয়া করতে পারি, আমি আদিবাসী মেয়ে, আমি তোরা যদি টাইগার হইস আমরা শিকারি বঠি। কি এগুলো হচ্ছে? কেন এদের বিরুদ্ধে FIR উপরও অ্যারেস্ট হচ্ছে না? কেন হচ্ছে না? জবাবদিহি তো সরকারকে দিতেই হবে, নচেত আমরাও লড়াই নামছি, দেখাই হবে লড়াইয়ের ময়দানে। কে কত বড় ইয়া আছে, ডেট করে লড়াইয়ের ময়দানে নামা হোক। কবে হবে লড়াই? কোথায় হবে লড়াই? ডেট হোক। এতদিন ধরে একটা শান্তিপূর্ণ যায়, একটা পাথর রেল লাইনের উদিক হয় না, আজ কেন পাথর ছড়িল? ফুটেই আছে পুলিশের, পাথর ছড়ে মারছে মানুষকে। আগে আমাদের লোককে মারিছে, কি দরকার ছিল পুলিশের অত লাঠি চার্জ করে? রেল লাইনে কোটা ট্রেন সেদিন চলেছিল, পুরুলিয়া কোটা বাস চলেছিল। আমাদের ইয়ার দিনে বলছে ট্রাফিক সঠিক ছিল, তাইলে ব্যারিকেড করে বাস বাঁধিয়ে হাজার হাজার পুলিশ সেখানে রাখতে হইল কেন? যদি আমাদের লোকেই ছিল না, অত ব্যারিকেড করতে হইল কেন পুলিশকে? আমরা মিটিং করতে গেছিলাম না, যুদ্ধ করতে গেছিলাম? প্রথমে তো যাই করে আমি 9টার সময় স্টেজে যাচ্ছি, পুলিশময় সে বড় বড় যুদ্ধের, যেমন ভারত পাকিস্তান বোধহয় যুদ্ধ হবে সেই রকম দেখছি পুলিশময়। নিজের অধিকারটার জন্য লড়াই করছে, সেখানেও আপনাদের আট। কিসের নির্দেশ? কার নির্দেশ এগুলো হচ্ছে? কুর্মীর ফান্ড দেখিব। আসুন, কবে দেখিবেন? কোটি কোটি টাকা আজ বিজয় সম্মেলনে হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের। কই তো কোনো তো আপনাদের দম নেই বলার যে এত বিজয় সম্মেলনের টাকা কোথায় পাচ্ছে, এত নাচা গানা হচ্ছে কোথায় পাচ্ছে? সেটা তো একদিনও কেউ প্রশ্ন তুলেন না। কুর্মীর বেলায় এত জ্বলনটা আপনাদের কিসের হচ্ছে বলুন দেখি? যত কুর্মীর
বলিহারি আমাদের কুর্মীর যারা রাজনৈতিক নেতৃত্ব যারা দলের দাসত্ব করছেন, আপনাদের সত্যি প্রণাম জানাই। একজন হাফ প্যান্ট পরা নেতা চলে আইল পুরুলিয়ায়, নবজোয়ারে সব বলে দিয়েছে, জানে হুশিয়ারে কাকে বলে খায় না মাথায়। রাজনীতি করতে আসে পুরুলিয়া সহজ সরল পাই গেছে। আমরা এখন ওই আন্দোলন থেকে বিরত আছি নাকি? করবো আরো ঘেরিব, কোন রাজনৈতিক নেতাকে ঢুকতে দেব না। কে মনে করেছেন আপনারা জঙ্গলমহলে উপনিবেশ, জঙ্গলমহলকে উপনিবেশ করেছেন? কলকাতার লোক এখানে চাকরি করতে আসবে, কারণ আমরা জঙ্গলমহল শুধু লেবার সাপ্লাই দিব, কলকাতার লোকের থালা মাজব, ঘাস টিপে দেওয়ার জন্য আমরা জন্মেছি। ইয়ার কি মনে হচ্ছে জঙ্গলমহলের সাথে সাথে কিছু লোককে কানা পানিকে তৈরি করে দিলে আপনারা ইয়া পেয়ে যাবেন, সব মানুষকে এখানে কানা পানিকে তৈরি করে আর পাঠাই দিলেন। যা একটা আরো এমন বড় কানা পানিকে তৈরি হয়েছে যে অজিত মাহাতোর ঘর ঘেরাও করতে চলে গেছে। বারে ক্ষমতাশালী লোক। আমার যদি মানে কেউ অন্যায় করে জেলে আমার বইয়ের হবে নাকি? আমি অন্যায় করব, জেলে আমার বউ খাটবে। বচন মাহাতো উল্টো পাল্টা কথা বলেছিল, আমরা কখনো সমর্থন করিনি। কোন জাতির ধর্ম বর্ণ তুলে আমরা কাকেও কখনো কোনো কথা সমর্থন আমরা করিনি। যে কেউ যে যার ধর্ম যে যার বিশ্বাস সে করতেই পারে। আমার ধর্ম বিশ্বাসের উপরে আঘাত দিচ্ছে, আমরা তার প্রতিবাদ করছি। আমরা নেগাচারী যে আমাদের সিস্টেম, প্রকৃতির পূজক আমরা, সেই প্রকৃতির পূজা আমাদের প্রচার প্রসারের মধ্যে আমরা নিয়ে আসছি। আমরা চাইছি যে বিভিন্ন রাজনৈতিক দলে বিভিন্ন কুর্মী মাহাতো নেতৃত্ব থাকুক, কারণ সিস্টেমে থাকে, সিস্টেমের প্রতিবাদ করতে হয়। কিন্তু যারা থাকছে তারা প্রতিবাদ করতে কেউ থাকে নাই, তারা চটি চাটতে ব্যস্ত থাকছে। এইটার আমাদের আপত্তি। আমাদের অজিত প্রসাদ মাহাতো বলেছেন যে কিছু কিছু লোক বলছে ভাস্কর মাহাতোর প্রসঙ্গটা না বললে ভালো হইতো। হ্যাঁ, ভালো হইতো। ভাস্কর মাহাতোর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, কোনো যোগাযোগ নাই। মাহাতো পদবী বলেই যে আমরা তার পাশে দাঁড়াবো সেটাও লয়। সে যদি অন্যায় করে, তিনি যদি অন্যায় করে থাকেন তার বিচার করা হোক, কিন্তু রাজনীতি করা হচ্ছে। কতগুলো মেয়েকে সই করে নেওয়া হয়েছে। আমাকে এখন ফোন করেছিল, বলছে আমরা জানি না কতবার এবার কোর্টে যেতে হবে, আমার ওই বাচ্চা মেয়েটাকে কোর্টে নিয়ে যেতে হচ্ছে, আমরা তো এইসব বুঝি নেই, আমরাকে সই করাই নিয়েছে, থানায় গিয়ে ওরাকে সই করাই নিয়েছে রাজনৈতিক চক্রান্ত করে। খবর আছে আমার কাছে। তাহলে এইটা সঠিক তদন্ত। ভাস্কর মাহাতো নিজে বলেছেন, আমি যদি ওই সব কেস করে থাকি তো আমাকে গুলি করে দেন। একজন শিক্ষক মান সম্মান নিয়ে বাঁচিয়েছিলেন তিনি। আমার কাছে যতটুকু রিপোর্ট, তিনি বলছেন আমাকে গুলি করে মারি দেওয়া হোক। যদি অপরাধী হন তার নিরপেক্ষ বিচার ব্যবস্থায় বিচার করা হোক, কিন্তু যদি রাজনীতিকরণ হয়। আমাকে ফোন করেছিল, বলছে আমরা কিছু গার্জেন গেছিলাম মিটিংয়ে, সেখানে হেড স্যারকে দেখা করতে বলছিলাম, আমাদের বিষয়টা মিটিয়ে যেত, কিন্তু অনুপ্রবেশ করে রাজনীতিকরণ করা হয়ে গেছে। আর আমার উপায় নেই। এই ছোট ছোট মেয়েগুলা তারাকে যদি এই যে আজ কাল ডেট আছে পুরুলিয়ায়, কাঁদছে, কি করিব, বিয়ার পুরো কি আসতে হবে, কারো কি যাইতে হবে, আমাকে তো ভুল বুঝাই সই করাই নিয়েছে। এইরকম পরিস্থিতি তৈরি হচ্ছে। কিন্তু সেই বড়গেড়িয়া হাই স্কুলকে নিয়ে অনেক লোক রাজনীতি করছে, বিরাট রাজনীতি চলছে, কিন্তু যারা কাঁদছে তারা কাঁদেই চলেছে। যেদিন আমাদের কুর্মী মনিকা বোন সেই আমফান ঝড়ের সময় 3 দিন জল ঝড় ছিল চারদিকে, তখন সেই বোনকে আমাদের তুলে নিয়ে যায় নির্মম ভাবে হত্যা করা হয়েছে।
কিভাবে চলছে সমাজটা, ব্লাস গুলা পর্যন্ত আনি পড়াই দিচ্ছে, বাপ জানছে নাই, মা জানছে নাই। আমার লাশ, আমার বোন যেমন রেপ হচ্ছে, সেই বোনের সৎকার পুলিশ এসে করে দিচ্ছে। এরকম সমাজ ব্যবস্থা চাইছিলাম কি আমরা? চাইছিলাম আমরা? নতুন বিয়া দিচ্ছি, শ্বশুর ঘর আসছে জামাই, রাস্তায় এত পরিমাণ মদের দোকান, এত পরিমাণ মদের দোকান যে মদ খাইয়ে সে নতুন মোটর সাইকেল দিয়েছি জামাইটাকে, সেই জামাই বিটিকে আগে পাঠাই দিয়ে নিজে যেদিন আসছে সেদিন তার মৃত। 1 মাস বিয়া হয়েছে, বিধবা হয়ে যাচ্ছে। এই সমাজ ব্যবস্থা তৈরি হচ্ছে ধীরে ধীরে। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, মেদিনীপুরে এই পূজা মরশুমে কত টাকার মদ বিক্রি হয়েছে হিসাবটা যদি নেন। এই এলাকার মানুষকে মদ খাওয়ায় মাতাল করে রাখে। এই এলাকায় কয়লা খনি উত্তোলন হবে, মানুষকে উচ্ছেদ করা হবে। এই এলাকার মুরাম, কাঠ, পাত, বালি, পাথর, কোটি কোটি টাকা লুট হয়ে কলকাতায় চলে যাচ্ছে। এক একজন আমলা, এক একজন অফিসার আজ বড় বড় হোটেল লজ করছে শুধুমাত্র জঙ্গলমহলে পোস্টিং নেওয়ার জন্য। লক্ষ লক্ষ টাকা ঘুষ নিয়ে পোস্টিং নিচ্ছে। জানেন আপনারা কি চলছে? একজন বিএলআরও ইয়ার জমি ওয়ার মাথায় তুলে নিয়ে আপনাকে দিনের পর দিন কোর্টে ছুটা করাচ্ছে, আপনার জমিকে ভেস্ট করে দিচ্ছে, আপনার এমন জায়গায় পাট্টা দিচ্ছে যে রাস্তাগুলো পর্যন্ত ধ্বংস হয়ে যাচ্ছে। কিসের বিনিময়ে হচ্ছে? আপনার ওয়ারিসে যদি বোনের নাম থাকে, আপনার বোনের নামে জমি হবে, কিন্তু আপনি 10,000 টাকা যখন দিচ্ছেন আপনার তখন বোন উড়ে যাচ্ছে কাগজপত্র থেকে। কিভাবে লুট চলছে এই এলাকাকে! এইভাবে সংস্কৃতি, এইভাবে সমাজ টিকতে পারে নাই। সেলাইনে দুর্নীতি, শিক্ষায় দুর্নীতি, আপনাদের ভুরি ভুরি। কোন জায়গাটা সুস্থ আছে দাদা? বাঁচবেন আপনি? মাথা তুললেই আপনাকে জেলে ঢুকাবে, মিথ্যা মামলা দিয়ে আপনাকে জেলে ঢুকাবে, কিন্তু লুট করে চলবে এই জঙ্গলমহলকে। এই জঙ্গলমহলকে লুটের হাত থেকে বাঁচানোর জন্য কুর্মীর আন্দোলন। আসুন সমবেতভাবে আন্দোলন করি। জঙ্গলমহলের শান্তিপূর্ণ অবস্থানে আমরা বিশ্বাসী। কোন ধর্মকে, কোন বর্ণকে আঘাত দিয়ে আমাদের কোনো উদ্দেশ্য নাই। নিজের ধর্মকে প্রতিষ্ঠা করা, নিজের ন্যায় নীতিকে প্রতিষ্ঠা করা আমাদের মূল টার্গেট। তাই সবাই সমবেতভাবে আসুন। যাদের সন্দেহ আছে কুর্মীর ফান্ডিং নিয়ে, এই সামনে বাঁধনা, এই কিছুদিন পরেই বাঁধনা, এই বাঁধনা পরবে আসুন। গোরক্ষকদেরকে বলছি, যারা নিজেদেরকে অনেক বেশি গরুকে সম্মান দেন বলে মনে করেন, তারা আসুন গরুকে কিভাবে সম্মান দিতে হয় আমাদের কাছ থেকে শিক্ষাটা অন্তত মিনিমাম নেন। তারপর নিজেরাকে হিন্দু বলুন, সনাতনী বলুন। আমরা নিজেরা হিন্দু কিনা আমরা জানি না, আজও বলছি আমরা কিন্তু সনাতনী। খুব পুরানো দিন থেকে সূর্য, চন্দ্র, পাহাড়, পর্বত, নদী, নালা এই বিশ্বাস করি, এর পূজা পাশা দিই। আমরা মূর্তি পূজায় কোনোদিন বিশ্বাস করতাম নাই। মূর্তি পূজার অনুপ্রবেশ আমাদের মধ্যে ঢুকছে, আমাদের মধ্যে অনুপ্রবেশ মূর্তি পূজা ঢুকেছে, নিয়ে তো আমার কোনো আপত্তি নাই, আমি বলছি। আর এসটি হওয়া ধর্মের কোনো ম্যাটার নাই। আমি হিন্দু হইতে পারি, আমি প্রকৃতি পূজা হইতে পারি, বুদ্ধ হইতে পারি, খ্রিস্টান হইতে পারি। তার জন্য কখনো এই এসটি হওয়ার কোনো সম্পর্ক নাই। তাইলে ধর্ম নিয়ে উস্কানি দেওয়ার কোনো জায়গা নাই। কেউ কোনো ধর্মকে বলবেন নাই। আজ বচন মাহাতো জেলে আছে, তার বউ, তার নাবালক বাচ্চার দুধ কিনতে পয়সা নাই। দুঃখের বিষয়, একবার খবর নিয়ে দেখুন। তাই এইরকম কেউ উস্কানি দিবেন না। আর কুর্মী জাত নাম দেখলেই বলছি এখন ওদের অ্যালার্জি শুরু হয়ে গেছে। আপনাকে জেলে দেওয়ার জন্য সব সময় প্রস্তুত আছে। কারো কাঁচা গুয়ে কেউ পা দিবেন নাই। আমি একদম জোড়হাত করে সমস্ত মাহাতো জাতের সমস্ত লোকদের কাছে বলছি, কেউ কারো কাঁচা আড়ে পা দিবেন নাই, নচেত আপনার নামে কেস করবে কে? এইটাই চক্রান্ত চলছে প্রশাসনিক স্তরে, রাজনৈতিক স্তরে, সামাজিক স্তরে। তাই সবাই একদম শান্তিপূর্ণ লড়াইয়ে আসুন, থাকুন। এই আবেদন, এই নিবেদন রাখছি। সবাইকে গড় নমস্কার, জোহার জানাই আজকের এই দীর্ঘ লাইভে
থেকে আমরা বিদায় নিচ্ছি। কাকা যাবে বীজ দিতে, ট্যাঙ্কি ফ্যাঙ্কি নিয়েই বাইরে আনছে। কাকা চ বীজ দে। সবাইকে নমস্কার।